আসসালামু আলাইকুম। আজ ২৪ মে ২০২৪। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ করেই কেন ভয়াবহ শাস্তির মুখে সাবেক আইজিপি বেনজির? ডক্টর ইউনূসকে ভারতীয় ব্যবসায়ীর অদ্ভুত প্রস্তাব। চরম সত্য তথ্য দিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এবার বিস্তারিত। হঠাৎ করেই সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি এবং ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একসময় সরকারের ঘনিষ্ঠ ভাজন হলেও এখন তিনি কেন বিপত্তিতে পড়লেন? এর পেছনে রহস্য কি? রাজনীতি বিশ্লেষকরা বলছেন বেনজিরকে খেয়ে ফেলা হলো। এর পেছনে অবশ্যই কারণ আছে। গণমাধ্যমে তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদ ও অনিয়মের তথ্য প্রকাশিত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ইমেজ সংকটে পড়বে সরকার। এ কারণে তাকে আর ছাড় দেওয়া হচ্ছে না। রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি বলছেন, জেনারেল আজিজ ও সাবেক আইজিপি বেনজিরকে খরচের খাতায় ফেলে দেওয়া হয়েছে। বাংলা ভিশনে প্রচারিত এক টকশোতে তিনি বলেন, অনেকে এটাকে আই ওয়াশ বলতে পারেন, কিন্তু বেনজিরের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা একেবারেই দৃশ্যমান। মার্কিন দূত ডোনাল্ড লু ঢাকায় এসে সম্পর্কোন্নয়নের বার্তা দিলেও দুদিন পরই জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে জেনারেল আজিজের প্রয়োজন ফুরিয়ে গেছে, সুতরাং তাকে দিয়ে আর কোনো কাজ করানো সম্ভব নয়। এরকম অচল অথর্ব ব্যক্তির দুর্নীতির তথ্য পাওয়া গেলে তার পক্ষ কি আর কেউ নেয়? এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। তিনি সাবেক আইজিপি বা সেনাপ্রধান হলেও শুক্রবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকার যে কোনো অপরাধের শাস্তির ব্যাপারে সৎসাহস দেখিয়েছে। শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে, কেউ পার পাবে না। তিনি বলেন, কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না। সাবেক আইজিপি বা সাবেক সেনাপ্রধান যেই হোক না কেন, সরকার কাউকে প্রোটেকশন দেবে না। আবরার হত্যাকাণ্ডে যাদের দণ্ড হয়েছে তাদের সবাই ছাত্রলীগের উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার তাদের প্রোটেকশন দিতে যায়নি। বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছিল তাদের সরকার প্রোটেকশন দিতে যায়নি। ব্যক্তি অপরাধ করতে পারে, কথা হচ্ছে সরকার প্রোটেকশন দিচ্ছে কিনা। শেখ হাসিনা সরকার এখানে জিরো টলারেন্স, অপরাধ করলে শাস্তি পেতেই হবে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান বলেন, দুদকের আবেদনে সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে দেওয়া আবেদনে বলা হয়, সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক ও ফ্রিজ না করা গেলে তা হস্তান্তর হয়ে যেতে পারে। পরবর্তীকালে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। পরবর্তী সময়ে আদালতের দেওয়া আদেশে বলা হয়েছে, মানি লন্ডারিং আইন ২০১২ এর ১৪ ধারা এবং দুদক বিধিমালা ২০০৭ এর বিধি ১৮ অনুযায়ী সব স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজের আদেশ দেওয়া হলো। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইয়দুল হক সুমন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ৩৪ বছর ৭ মাস চাকরি করে গত ৩০ সেপ্টেম্বর ২০২২ সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের তুলনায় অসম। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দাবি করা হয়, পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি। জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামে একটি অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। 2 মেন নামে বেস্ট হোল্ডিংস ও 5 তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। এছাড়া পূর্বাচলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় আছে 22 কোটি টাকা মূল্যের আরও 10 বিঘা জমি। অথচ 34 বছর 7 মাসের দীর্ঘ চাকুরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় 1,84,89,200 টাকার মতো হওয়ার কথা।
বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের তুলনায় অসম। বেনজির আহমেদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলেও চিঠিতে জানান ব্যারিস্টার সুমন। বৃহস্পতিবার রাজধানীর শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজিরা শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। আর সেখানেই তার মুখ থেকে বেরিয়ে আসে চমকপ্রদ এক তথ্য। এ নিয়ে মানবজমিন পত্রিকার তারিক চয়ন একটি প্রতিবেদন করেছেন। সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক অধ্যাপক ইউনুস কথা প্রসঙ্গে বলছিলেন, একটু আগে আমরা অপেক্ষা করছিলাম এখানে আসার জন্য। সেখানে হঠাৎ করে এক বিদেশি ভদ্রলোক এসে আমার সঙ্গে দেখা করলেন একটা কথা বলার জন্য। তিনি ভারতীয় লোক। বললেন, আমি ব্যবসা করি, বাংলাদেশের সঙ্গেও আমি ব্যবসা করি, বহু টাকা অর্জন করেছি, কিন্তু কিছু টাকা সবসময়ই আমি পৃথকভাবে রেখে দিই। এটা আমার টাকা বলে মনে করি না, বেশ বড় অঙ্কের টাকা জমা হয়েছে। আমি অপেক্ষা করছি আপনার সঙ্গে আলাপ করার জন্য। আমি কি করতে পারি এই টাকা দিয়ে? আপনার সামাজিক ব্যবসার কথা আমি শুনেছি, পড়েছি। এটা কিভাবে সামাজিক ব্যবসায় লাগাতে পারি? ডক্টর ইউনুস সমবেত মানুষের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, এই লোককে তো আমি চিনি না, এই লোকের এত টাকা, সে এটা খরচ করতে চায়, কিভাবে করবে সেই পরামর্শের জন্য আমার কাছে এসেছে। আমার অফিসে যাওয়ার কথা ছিল, সে বলেছে যে না, আমি এখানেই দেখা করতে চাই, এইটাই আমার জন্য যথেষ্ট, আপনি সময় দিলে আমি আবার দেখা করব। ডক্টর ইউনুস আক্ষেপের সুরে বলেন, এই যে মানুষকে উদ্বুদ্ধ করা, তরুণকে উদ্বুদ্ধ করা, ব্যবসায়ীকে উদ্বুদ্ধ করা, এটা নতুন এক কাঠামো। আমরা বলছি 3-0 পৃথিবী সৃষ্টি করব। মানুষ এক কথায় এটা উড়িয়ে দিতে পারত, তা না করে তারা এটা গ্রহণ করেছে, কাজে লাগাচ্ছে। এই যে কাজ করার একটা উঁচু লেভেলে আমরা আসতে পেরেছি, প্রচুর কাজ করতে পারতাম যদি আমরা টানা হেঁচড়ার মধ্যে পড়ে না যেতাম, এই দুর্যোগের মধ্যে না পড়তাম। এতে ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি, শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানা হেঁচড়ার মধ্যে রাখা হচ্ছে। এতে দেশের মানুষ ঠকছে। আরও কিছু করতে পারলে মানুষ উল্লেখ করত, বাংলাদেশ থেকে এটা আমরা শিখেছি। সেই সুযোগটা হলো না, সেটাই হলো দুঃখের বিষয়। এই দুর্যোগ থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন। আমি দেশবাসীর কাছে এই দোয়া চাচ্ছি। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা সবাই সুগন্ধিওয়ালা গোলাপ হতে চাই। অহরহই উদাহরণ দেওয়া হয় যে ওই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের এমন কি গুণাবলী রয়েছে? আমি উদাহরণ হিসেবে গোলাপকেই সামনে রাখছি। একটা গোলাপ প্রথমত তার সুগন্ধ আছে। আপনি কিভাবে সুগন্ধ ছড়াবেন? আপনি যদি আপনার আচরণকে সুন্দর করেন তাহলে মানুষ অবশ্যই মুগ্ধ হবে, যতই না আপনি কুৎসিত হন। দ্বিতীয় বিষয় হচ্ছে, গোলাপ ফুল যে বোটার সঙ্গে যুক্ত থাকে তার বোটাটি খুব শক্ত, সেজন্য দেখবেন যে ফুল মরে গেলেও বোটাটা কিন্তু সহজেই ঝরে পড়ে না। এই রকম শক্ত মানসিকতার যদি হতে পারেন, দৃঢ়তা যদি মনের মধ্যে থাকে, তাহলে আপনি সফল হতে পারেন। এবং দেখবেন যখন গোলাপ ফুল ফোটে তখন কিন্তু তার রঙগুলো খুবই চমৎকারভাবে উদ্ভাসিত হয়। সুতরাং আপনার চারিত্রিক সৌন্দর্য দিয়ে যদি আপনি মানুষকে মুগ্ধ করতে পারেন, তখনই কিন্তু আপনাকে যথার্থভাবে বলা হবে যে আপনি গোলাপের ফুলের পাপড়ির মতো নিজেকে ছড়িয়ে দিতে পেরেছেন। আসুন সবাই সত্যিকার অর্থে গোলাপের গুণগুলো ধারণ করি এবং নিজেকে সফল করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। ইন্ডিয়া জোট জিতলে দেশের প্রধানমন্ত্রী হতে চান না বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। তার মূল লক্ষ্য একনায়কতন্ত্র থেকে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করা বলেও জানিয়েছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন তিনি বলেন, আমার এমন কোনো উদ্দেশ্য নেই, আমরা খুব ছোট দল, মাত্র 22টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। কেজরিওয়াল দাবি করেন, বিজেপি ক্ষমতায় ফিরলে সব বিরোধী নেতাদের জেলে যেতে হবে। পাশাপাশি নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবেন কিনা সেই প্রশ্নের উত্তরে কেজরিওয়াল বলেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি, এটি একটি তাত্ত্বিক প্রশ্ন। আমরা যখন একসঙ্গে বসবো তখন এ নিয়ে আলোচনা করব। ইন্ডিয়া জোটে কোনো প্রধানমন্ত্রীর মুখ না থাকা নিয়ে প্রশ্ন করা হলে কেজরিওয়াল বলেন, এই মুহূর্তে সবার উদ্বেগ হলো যে বিজেপি কাউকে ছাড়বে না।
দিল্লিতে বিরোধী জোটের জয় হবে বলেও আশা প্রকাশ করে তিনি বলেন, আম আদমি পার্টি এবং ইন্ডিয়া ব্লকের এতটাই ঢেউ উঠেছে যে আমি অবাক হব না যদি বিধানসভা নির্বাচনের আগের রেকর্ড, যেখানে আমরা 2015 সালে 67টি আসন এবং 2020 সালে 62টি আসন জিতেছিলাম, এবার তা ভেঙে যাবে। তিনি আরও বলেন, 4 জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই বিরোধী জোটের প্রধানমন্ত্রী প্রার্থী নির্ধারণ করা হবে। ইন্ডিয়া ব্লক 300টির কাছাকাছি আসন পেতে চলেছে। ইন্ডিয়া জোটই কেন্দ্র সরকার গঠন করবে। এই জোট একটি ভালো এবং স্থিতিশীল সরকার উপহার দেবে। কেজরিওয়াল মনে করেন, বিজেপি তাকে জেলে পাঠিয়েছিল এই ভেবে যে এতে তার দল দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবে উল্টোটা ঘটেছে। তিনি বলেন, বিজেপি ভেবেছিল আমাকে গ্রেপ্তার করার পর প্রচারে প্রভাব পড়বে, আমাদের দল ভেঙে যাবে, বিধায়করা ভেঙে পড়বে, সরকারের পতন হবে, কিন্তু ঘটল উল্টোটা। আমাদের দল আরও ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের নেতৃত্ব একটি পরিবারের মতো কাজ করেছে। আমাদের কর্মীরা যখন দেখেছেন যে তাদের নেতা কারাগারে রয়েছেন, তখন তারা আরও কঠোর পরিশ্রমে উৎসাহিত হয়েছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের ক্রমবর্ধমান স্বীকৃতি ইসরায়েল ও তার মিত্রদের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হাকান ফিদান এই কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়ছে। ক্রমবর্ধমানভাবে বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। বিশেষ করে ইউরোপে ইসরায়েল এবং তার সমর্থকরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফিলিস্তিনকে তার ন্যায্য স্বীকৃতি পাওয়ার প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি ইসরায়েলি গণহত্যা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব থাকার নীতি থেকে সরে এসে ইসরায়েলের বর্ণবাদী ও মৌলবাদী শাসন দ্বারা সংঘটিত গণহত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তাদের উচিত কূটনৈতিকভাবে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা। ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সহ তুর্কি ভেনেজুয়েলা সম্পর্ক, অংশীদারিত্ব, বাণিজ্য ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। দুদেশের সম্পর্ক জোরদারের প্রশংসা করে হাকান ফিদান বলেন, আমি এটা বলতে পেরে আনন্দিত যে গাজা নিয়ে ভেনেজুয়েলা আমাদের সঙ্গে একই মত পোষণ করে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও তুরস্ক এবং ভেনেজুয়েলা যৌথ অবস্থান প্রকাশ করে। দুদেশ একসঙ্গে আমরা গাজায় গণহত্যা বন্ধ করতে এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের যৌথ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। ফিলিস্তিনকে একে একে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। এছাড়া গাজায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এবার দেশটিকে স্বীকৃতির দাবি জানিয়েছে জার্মানির বিরোধী দল। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির উগ্র বামপন্থী বিরোধী দল দ্য লেফট সরকারের কাছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দাবি জানিয়েছে। বৃহস্পতিবার দলটি এই দাবি জানায়। পাবলিক ব্রডকাস্টার এমডিআরকে পররাষ্ট্র নীতি বিষয়ক মুখপাত্র গ্রেগর গিসি বলেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেওয়া উচিত, কেননা কেবল ফিলিস্তিন রাষ্ট্রই হামাস ও অন্যান্য উগ্রবাদী দলকে মোকাবেলা করতে পারে। এ সময় তিনি সংসদে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতির জন্য একটি প্রস্তাব উত্থাপনের কথাও জানান। গ্রেগর গিসি বলেন, ইসরায়েলের চেয়ে হামাস ও অন্যান্য সংগঠনের বিরুদ্ধে ফিলিস্তিন কার্যকরী পদক্ষেপ নিতে পারে। ইসরায়েল কেবল সামরিকভাবে এটি করতে পারে, কিন্তু ফিলিস্তিন কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কাঠামো দিয়ে এর মোকাবেলা করতে পারে। এ আইন প্রণেতা জোর দিয়ে বলেন, হলোকাস্টের কারণে ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে কথা বলার ব্যাপারে জার্মানিতে বিশেষ বিধিনিষেধ আছে। তিনি বলেন, এমন অনেক দেশ আছে যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের ট্রেন মিস করা উচিত নয়। এ বিষয়ে আমাদের চূড়ান্ত সিদ্ধান্তে আসা উচিত। তিনি আরও বলেন, ইসরায়েলের নিরাপত্তার জন্যই এ ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আর তা কেবল ফিলিস্তিনিদের নয়, ইসরায়েলকেও নিরাপত্তা দেবে। এর আগে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছে ইউরোপের 3 দেশ, নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। গত বুধবার একযোগে এই ঘোষণা দেন দেশ 3টির প্রধানমন্ত্রীরা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ 9 জনের মৃত্যুর ঘটনায় প্রথমবারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরানি সেনাবাহিনী। তাসনিম নিউজ জানায়, প্রতিবেদনে বলা হয়, রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর গত সোমবার দুর্ঘটনাস্থলে যায় তদন্তকারী দলের সদস্যরা। বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদের সমন্বয়ে এই তদন্তকারী দল গঠিত হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি পুরো পথ ধরে তার পূর্ব নির্ধারিত পথেই ছিল এবং ফ্লাইট রুট থেকে বিচ্যুত হয়নি।
দুর্ঘটনার 1.5 মিনিট আগেই বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের পাইলট প্রেসিডেন্টের বহরে থাকা অন্য 2 হেলিকপ্টারের পাইলটের সঙ্গে যোগাযোগ করেন। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে বুলেট বা অনুরূপ অন্য কোনো জিনিসের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় একটি পর্বতে। এরপরই সেটিতে আগুন ধরে যায়। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, কুয়াশা এবং নিম্ন তাপমাত্রার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল। সোমবার স্থানীয় সময় ভোর 5টায় ড্রোনের সহায়তায় বিধ্বস্ত হেলিকপ্টারের দুর্ঘটনার সঠিক স্থান শনাক্ত করা যায়। দুর্ঘটনার সময় ওয়াচ টাওয়ার এবং ফ্লাইট ক্রুদের মধ্যে কথোপকথনে কোনো সন্দেহজনক কিছু শনাক্ত করা হয়নি বলেও তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে। এই দুর্ঘটনা নিয়ে আরও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ 9 জন উত্তর পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত হন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।